শিখন ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিশেষ প্রবন্ধ, যার নাম স্বদেশী সমাজ। এই স্বদেশী সমাজ প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মশক্তি নামক প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই প্রবন্ধটির একটি বিশেষ প্রেক্ষাপট আছে। তখন অবিভক্ত বঙ্গদেশে জলকষ্ট নিবারণের জন্য ব্রিটিশ সরকারের একটি রিপোর্ট প্রকাশিত হয়। তার ভিত্তিতে রবীন্দ্রনাথ এই স্বদেশী সমাজ প্রবন্ধটি লেখেন। প্রবন্ধটি 1904 খ্রিস্টাব্দে তিনি প্রথম, সম্ভবত তারিখটা যা দেখা যাচ্ছে 22শে জুলাই তারিখে উনি মিনার্ভা থিয়েটারে প্রবন্ধটি পাঠ করেন, এবং এই প্রবন্ধটি আবার 31শে জুলাই তারিখে তিনি কার্জন থিয়েটারে পাঠ করেন, এবং শেষ পর্যন্ত এই প্রবন্ধটি কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় সম্পূর্ণরূপে মুদ্রিত হয়। আমরা এখন আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থে এই প্রবন্ধটি পাচ্ছি, স্বদেশী সমাজ। এবার এই প্রবন্ধটি আমরা পড়তে গিয়ে দেখতে পাবো যে রবীন্দ্রনাথ তো বটেই, তিনি তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। তাছাড়া সাহিত্যের যে শাখাতেই তিনি অংশ নিয়েছেন, কলম ধরেছেন, সেই শাখাতেই তিনি তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন বলতে গেলে। তাকে ঔপন্যাসিক হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা যেতে পারে। ছোট গল্পকার হিসেবেও অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার তিনি। এখনও পর্যন্ত বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পকারদের মধ্যে তার স্থান, এবং সেই ছোট গল্পের তিনি সূত্রপাত করেছিলেন লেখা, এবং তিনি তার সর্বোচ্চ মান দেখিয়ে গেছেন আমাদেরকে। তারপরে তো তার গান তো বটেই, সব কিছু হারিয়ে যাবে, তার গান হারিয়ে যেতে পারে, কিছুই হারাবে না, কিন্তু তার গান কোনো দিনই হারাবে না, তার গানের কথা, তার গানের সুর। এবং প্রবন্ধের ক্ষেত্রে আর নাটকের ক্ষেত্রে তো বটেই, তিনি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার বলা যেতে পারে তাকে। কিন্তু আমরা যখন এই প্রবন্ধের ক্ষেত্রটা দেখি, তখনও দেখতে পাই যে তার সমাজ চিন্তা, তার সমাজ সংস্কারমূলক চিন্তা, তার স্বদেশী রাজনীতি সম্পর্কে ভাবনা, এবং সেটাও আজকে এই এত বছর পরেও, এই 1904 খ্রিস্টাব্দে লেখা প্রবন্ধ, এবং আজকে এই 2024 সালে এই দাঁড়িয়েও আমাদের মনে হচ্ছে যে তিনি যে কথাগুলো যে সম্পর্কে বলেছিলেন সেটা আজকেও ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক। এবং দেশ ভাগ হতে চলেছে, তখন দেশভাগের ঘোষণা হয়েছে, এবং তার যে বিরূপ প্রতিক্রিয়া এই বাঙালি সমাজ সারা জীবন অনন্তকাল ধরে ভোগ করবে, চিরকাল ধরে ভোগ করবে, এবং সেটা তিনি সেই ভবিষ্যৎবাণী, সেই আশঙ্কা তখনই প্রকাশ করে গেছেন। এবং কিভাবে একটা দেশ এবং জাতি স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এবং সেটা যে বাইরের কারো দানে নয়, বাইরের কোনো দয়ায় নয়, নিজেদের ভেতর থেকেই যে সেই আত্মশক্তি অর্জন করতে হয়, সেটা কিন্তু রবীন্দ্রনাথ এই স্বদেশী সমাজ প্রবন্ধে দেখিয়েছেন। এবং আমাদের কিন্তু প্রবন্ধটি পড়তে পড়তেই বুঝতে হবে যে রবীন্দ্রনাথের মূল বক্তব্যটি কী ছিল। এক অনুপম সহজ সরল গদ্যে তিনি লিখতে চেষ্টা করেছেন প্রবন্ধটি, স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, এখনও তাই বলতে গেলে, যতই অনেক শহর থাকুক না কেন। এবং আমাদের এই প্রবন্ধটি আমরা পাঠ করছি যখন তিনি লিখেছিলেন, সেটা অবিভক্ত বঙ্গের প্রেক্ষাপটে, সেটা মনে রাখতে হবে। এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে, তখন মেলাই তাহার প্রধান উপায়। প্রথমেই মেলার গুরুত্ব তিনি বললেন যে মেলা বঙ্গদেশে একটা খুব অতি পরিচিত জিনিস। নানা রকম সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক সমস্ত কিছুর একটা উৎসব সংযোগ মেলায়। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে, যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে কিন্তু একটা মেলার আয়োজন বঙ্গদেশে হয়, এবং সেই মেলায় কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষই আনন্দে মেতে ওঠে। নানা রকম উৎসব আয়োজন হয়, কেনাকাটা হয়, নানা রকম দ্রব্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী মেলায় পাওয়া যায়, এবং সেই মেলাকে ঘিরে কিন্তু মানুষ নিঃশংস হয়ে একত্রিত হয়। সেটা তিনি বলেছেন যে এই মেলাই আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান। মানে বাইরের জগতের সঙ্গে যে মিলন, পল্লী এমনি নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মেলার দিনে সবাই তারা একত্রিত হয়। তাহলে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান, এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয়, তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ।
যেমন আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় বর্ষাগম, তেমনি বিশ্বের ভাবে বললে হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা। অসাধারণ ব্যাখ্যা, যে বিশ্বের ভাবে হৃদয়কে ভরে দেবার অবসর হচ্ছে মেলা। সমস্ত বিশ্ব যেন সেখানে মেলায় এসে একত্রিত হয় পল্লীর মাঝখানে এসে। এই মেলা আমাদের দেশে অত্যন্ত স্বাভাবিক। একটা সভা উপলক্ষে যদি দেশের লোককে ডাক দাও, তবে তাহারা সংশয় লইয়া আসিবে, তাহাদের মন খুলিতে অনেক দেরি হইবে। কিন্তু মেলা উপলক্ষে যাহারা একত্র হয় তাহারা সহজেই হৃদয় খুলিয়াই আসে। সুতরাং এইখানে দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। পল্লীগুলি যেদিন হাল্লাঙ্গল বন্ধ করিয়া ছুটি লইয়াছে, সেদিনই তাহাদের কাছে আসিয়া বসিবার দিন। ঠিকই তাই, নিত্য নৈমিত্তিক নির্দিষ্ট কাজের বাইরে গিয়ে মানুষ যখন, এটাকে বলা যেতে পারে রুটিনের বাইরে যে জীবন, সেই জীবনে যখন মানুষ প্রবেশ করে, সেই জীবনে যখন প্রবেশের সেই ক্ষণে, রুটিনের বাইরের ক্ষণে যখন সে প্রবেশের সুযোগ পায়, তখনই তার মন খুলে সে আসতে পারে। এবং তারপরে বলছেন, বাংলাদেশে এমন জেলা নাই যেখানে নানা স্থানে বৎসরে নানা সময়ে মেলা না হইয়া থাকে। আমরা জানি যে দেশ অনেকগুলি জেলায় বিভক্ত। অবিভক্ত বঙ্গদেশে 13টি থেকে 14টি মতো জেলা ছিল, এবং পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মিলিয়ে 19 আর 13 প্রায় 30-এর উপরে জেলা ছিল, 33-34টা। এখন এই বঙ্গে 23টি, এবং আমরা জানি যে বর্তমানে স্বাধীন যে বাংলাদেশ, সেখানে 64টি জেলা। মানে জেলাগুলো, বড় বড় জেলাগুলোকে ভাগ করে ছোট ছোট জেলায় পরিণত করা হয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ তখনকার যে জেলাগুলোর কথা বলছেন, তখনও যে 33টা মতো জেলা ছিল দুই বঙ্গ মিলিয়ে, সেই জেলাগুলির কথা তিনি বলছেন যে এক একটি জেলায় এমন কোনো জেলা নেই যেখানে নানা স্থানে বৎসরে নানা সময়ে মেলা না হইয়া থাকে। প্রথমত এই মেলাগুলির তালিকা ও বিবরণ সংগ্রহ করা আমাদের কর্তব্য। তাহার পরে এই সমস্ত মেলাগুলির সূত্রে দেশের লোকের সঙ্গে যথার্থভাবে পরিচিত হইবার উপলক্ষ আমরা যেন অবলম্বন করি। মানে যারা আমরা দেশের উন্নতি চাই, মঙ্গল চাই, তারা এই মেলার থেকে কিন্তু অনেক তথ্য আমরা সংগ্রহ করতে পারি। মানুষ, তার চলাচল, তার মনোভঙ্গি, তার ভাবনা, সমস্ত কিছু। প্রত্যেক জেলার ভদ্রশিক্ষিত সম্প্রদায় তাহাদের জেলার মেলাগুলিকে যদি নবভাবে জাগ্রত, নবপ্রাণে সজীব করিয়া তুলিতে পারেন, ইহার মধ্যে দেশের শিক্ষিতগণ যদি তাহাদের হৃদয় সঞ্চার করিয়া দেন, এই সকল মেলায় যদি তাহারা হিন্দু মুসলমানের মধ্যে সদ্ভাব স্থাপন করেন, কোনো প্রকার নিষ্ফল পলিটিক্সের সংস্রব না রাখিয়া বিদ্যালয়, পথঘাট, জলাশয়, গোচর জমি প্রভৃতি সম্বন্ধে জেলার যে সমস্ত অভাব আছে তাহার প্রতিকারের পরামর্শ করেন, তবে অতি অল্পকালের মধ্যে স্বদেশকে যথার্থই সচেষ্ট করিয়া তুলিতে পারেন। রবীন্দ্রনাথ কি অসাধারণভাবে এত আগে সেই বাস্তব প্রয়োজনের কথা বলেছেন। ধর্মীয় ভেদাভেদ, হানাহানি নয়, জাতিতে জাতিতে বৈষম্য নয়, আসলে যেটা প্রয়োজন, মানুষের নিত্য প্রয়োজন, যে তার সেই পথঘাট, বিদ্যালয়, জলাশয়, গোচর জমি, যেটা মানুষের নিত্য প্রয়োজন, সেই জিনিসগুলোকে যদি আমরা ঠিক করতে পারি সবাই মিলে, এবং পারস্পরিক যে ধর্মীয় ভেদাভেদ, হানাহানি ভুলে গিয়ে সেই কথা, এবং তখনই কিন্তু যথার্থই দেশের উন্নতি হয়। এই কথাই রবীন্দ্রনাথ এই প্রবন্ধে বলেছেন, আজও যা প্রাসঙ্গিক। আমার বিশ্বাস, যদি ঘুরিয়া ঘুরিয়া বাংলাদেশের নানা স্থানে মেলা করিবার জন্য একদল লোক প্রস্তুত হন, তাহারা নতুন নতুন যাত্রা, কীর্তন, কথাকথা রচনা করিয়া সঙ্গে বায়োস্কোপ, ম্যাজিক লণ্ঠন, ব্যায়াম ও ভোজবাজির আয়োজন লইয়া ফিরিতে থাকেন, তবে ব্যয় নির্বাহের জন্য তাহাদিগকে কিছুমাত্র ভাবিতে হয় না। এখানে শুধুমাত্র সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন এবং অর্থনীতির দিকটাও কিন্তু রবীন্দ্রনাথ বলছেন। তাহারা যদি মোটের উপর প্রত্যেক মেলার জন্য জমিদারকে একটা বিশেষ করিয়া খাজনা ধরিয়া দেন এবং দোকানদারের নিকট হইতে যথানিয়মে বিক্রয়ের লভ্যাংশ আদায় করিবার অধিকার প্রাপ্ত হন, তবে উপযুক্ত সুব্যবস্থা দ্বারা সমস্ত ব্যাপারটাকে বিশেষ লাভকর করিয়া তুলিতে পারেন। এই লাভের টাকা হইতে পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাদে যাহা উদ্বৃত্ত হইবে, তাহা যদি দেশের কার্যে লাগাইতে পারেন, তবে সেই মেলার দলের সহিত সমস্ত দেশের হৃদয়ের সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ হইয়া উঠিবে। ইহারা সমস্ত দেশকে তন্ন তন্ন করিয়া জানিবেন, এবং ইহাদের দ্বারা যে কত কাজ করিতে পারিবে তাহা বলিয়া শেষ করা যায় না। স্বদেশের উন্নতির একদম সুস্পষ্ট পথরেখা নির্দেশ করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ এই প্রবন্ধে। আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে সাহিত্য রস ও ধর্মশিক্ষা দান করা হইয়াছে। সম্প্রতি নানা কারণবশতই অধিকাংশ জমিদার শহরে আকৃষ্ট হইয়াছেন। জমিদারদের
এই শহুরে আকর্ষণ এবং তার পরিণতিও রবীন্দ্রনাথ বললেন এখানে। তাহাদের পুত্রকন্যার বিবাহাদি ব্যাপারে যাহা কিছু আমোদ আহ্লাদ সমস্তই কেবল শহরের ধনী বন্ধুদিগকে থিয়েটার ও নাচ গান দেখাইয়েই সম্পন্ন হয়। অনেক জমিদার ক্রিয়াকর্মের প্রজাদের নিকট হইতে চাঁদা আদায় করিতে কুণ্ঠিত হন না। সে স্থলে ইতরে জনা মিষ্টান্নের উপায় যোগাইতে থাকে, কিন্তু মিষ্টান্নম ইতরে জনা কণামাত্র ভোগ করিতে পারে না। এই যে মিষ্টান্নম ইতরে জনা, এটা একটা সংস্কৃত কথা, যে মিষ্টান্ন তৈরি যে ইতরদের দ্বারা হয় এবং তারাই যদি মিষ্টান্ন ভোগ করে। এবং রবীন্দ্রনাথ বলেছেন যাদের দ্বারা, যাদের অর্থে সেই বিবাহাদির অনুষ্ঠান হচ্ছে তারা কিন্তু তার সুফল ভোগ করে না। সেখানে কিন্তু তিনি বলেছেন ভোগ করেন বান্ধবা এবং সাহেবা, সেই জমিদারের বান্ধবেরা এবং সাহেবরা সেটা ভোগ করে, এবং যার ফলে কি হচ্ছে, ইহাতে বাংলার গ্রাম সকল দিনে দিনে নিরানন্দ হইয়া পড়িতেছে। মানে তার তো আনন্দ উৎসবের আর কোনো সুযোগ নেই, বিনোদনের কোনো সুযোগ নেই, এবং জমিদাররা সেই সুযোগটা তৈরি করতে পারতেন কোনো না কোনোভাবে, কিন্তু সেটা করেননি। সেই সমালোচনাও কিন্তু রবীন্দ্রনাথ করছেন, তিনি নিজে জমিদার শ্রেণীর মানুষ হয়েও, এবং বলছেন ইহাতে বাংলার গ্রাম সকল দিনে দিনে নিরানন্দ হইয়া পড়িতেছে, এবং যে সাহিত্যে দেশের আবাল বৃদ্ধ বনিতার মনকে সরস শোভন করিয়া রাখিয়াছিল তাহা প্রত্যহই সাধারণ লোকের আয়ত্তাতীত হইয়া উঠিতেছে। আমাদের এই কল্পিত মেলা সম্প্রদায় যদি সাহিত্যের ধারা আনন্দের স্রোত বাংলার পল্লী দ্বারে আরেকবার প্রবাহিত করিতে পারেন, তবে এই শস্য শ্যামলা বাংলার অন্তঃকরণ দিনে দিনে শুষ্ক মরুভূমি হইয়া যাইবে না। যে প্রয়োজনটা ছিল, মানে যারা শিক্ষিত সমাজ তারা শহরমুখী হলেন, শহরকেন্দ্রিক হলেন, তারা গ্রাম কেন্দ্রিক হলেন না। যে সাহিত্য রস, সাহিত্য ভাবনা, সাহিত্য চর্চা শহরে আবদ্ধ হলো, এটাও বলছেন রবীন্দ্রনাথ। আমরা যদি পল্লীকেন্দ্রিক সমস্ত কিছু ভাবতাম, এবং তার তো সেই ভাবনা থেকে শান্তিনিকেতন পরে আমরা পেয়েছি, কিন্তু তারও আগে তিনি এমন সুন্দর করে সব বলছিলেন যে কথাগুলো, এটা কিন্তু আমাদের বুঝতে হবে রবীন্দ্রনাথ তখনও অতটা বিখ্যাত হননি নোবেল পুরস্কার পাবার পরে। এটা 1904-এ লেখা প্রবন্ধ, 1913-তে সেই নোবেল পুরস্কারের ঘটনা ঘটেছিল। কাজেই তার আগেই একজন সমাজচিন্তক, একজন দেশিতৈষী কি সুন্দর করে তার দেশের কথা ভাবছেন। আমাদিগকে একথা মনে রাখিতে হইবে যে সকল বড় বড় জলাশয়ে আমাদিগকে জলদান স্বাস্থ্যদান করিত, তাহারা দূষিত হইয়া কেবল যে আমাদের জলকষ্ট ঘটাইয়াছে তাহা নহে, তাহারা আমাদিগকে রোগ ও মৃত্যু বিতরণ করিতেছে। তেমনি আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে, তাহাদের অধিকাংশ আজকাল ক্রমশ দূষিত হইয়া কেবল যে লোকশিক্ষার অযোগ্য হইয়াছে তাহা নহে, কুশিক্ষারও আকর হইয়া উঠিয়াছে। তাহলে এখানে প্রাতিষ্ঠানিক ধর্মের সঙ্গে যে আস্তে আস্তে একটা দূষণ জড়িয়ে থাকে, রবীন্দ্রনাথ কিন্তু সেটা স্পষ্টভাবে বললেন। এত আধুনিক মনস্ক মানুষ আমরা পেয়েছিলাম পরম সৌভাগ্যে। উপেক্ষিত শস্যক্ষেত্রে শস্য হইতেছে না, কাটা গাছও জন্মিতেছে। এমন অবস্থায় কুৎসিত আমাদের উপলক্ষ এই মেলাগুলোকে যদি আমরা উদ্ধার না করি, তবে স্বদেশের কাছে, ধর্মের কাছে অপরাধী হইব। বিদেশি চিরদিন আমাদের স্বদেশকে অন্ন জল ও ভিক্ষা দিবে। পরাধীন ভারতবর্ষ বসে রবীন্দ্রনাথ লিখছেন এই কথা। আমাদের কর্তব্য কেবল এই যে ভিক্ষার অংশ মনের মতো না হইলেই আমরা চিৎকার করিতে থাকিব, কদাচ নহে, কদাচ নহে, অমন করা যাবে না, ওটা করা উচিত নয়, সঙ্গত নয়। স্বদেশের ভার আমরা প্রত্যেকেই এবং প্রতিদিনই গ্রহণ করিব। এটাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি, রবীন্দ্রনাথ সেটাও বললেন। তাহাতে আমাদের গৌরব, আমাদের ধর্ম। এবার সময় আসিয়াছে যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে। সময় আসিয়াছে যখন প্রত্যেকে জানিবে আমি একক নহি, আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, এবং ক্ষুদ্র মতকেও আমি ত্যাগ করিতে পারিব না। তর্ক এই উঠিতে পারে যে ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ দ্বারা খুব বড় জায়গা ব্যক্ত করা সম্ভবপর হইতে পারে না। একটা ছোট পল্লীকেই আমরা প্রত্যক্ষভাবে আপনার করিয়া লইয়া তাহার সমস্ত দায়িত্ব স্বীকার করিতে পারি, কিন্তু পরিধি বিস্তীর্ণ করিলেই কলের দরকার হয়। এখানেই কিন্তু রবীন্দ্রনাথ যন্ত্রের কথা বলেছেন। দেশকে আমরা কখনোই পল্লীর মতো করিয়া দেখিতে পারি না, এই জন্য অব্যবহিতভাবে দেশের কাজ করা যায় না, কলের সাহায্য করিতে হয়। কলের প্রয়োজন যে আছে, যন্ত্র সভ্যতাকে আমাকে যে আহ্বান জানাতেই হবে, সেটাও রবীন্দ্রনাথ বলছেন। এই কল জিনিসটা আমাদের ছিল না, সুতরাং ইহা বিদেশ হইতে আনাইতে হইবে, এবং কারখানা ঘরের সমস্ত সরঞ্জাম আইন কানুন গ্রহণ না করিলে চলিবে না। তিনি যে কতটা বাস্তবমুখী ছিলেন, স্বদেশী সমাজকেও বাস্তবমুখী করে তুলতে চাইছেন তিনি। কীভাবে দেখেন, কথাটা অসঙ্গত নয়, কল পাতিতেই হইবে, এবং কলের নিয়ম যে দেশি হোক না, যে দেশি হোক না কেন, তাহা মানিয়া না লইলে সমস্তই ব্যর্থ হইবে। একথা সম্পূর্ণ স্বীকার করিয়াও বলিতে হইবে, শুধু কলে ভারতবর্ষ চলিবে না। যেখানে আমাদের ব্যক্তিগত হৃদয়ের সম্বন্ধ আমরা প্রত্যক্ষভাবে অনুভব না করিব,
সেখানে আমাদের সমস্ত প্রকৃতিকে আকর্ষণ করিতে পারিবে না। ইহাকে ভালোই বলো আর মন্দই বলো, গালি দাও আর প্রশংসাই করো, ইহা সত্য। অতএব আমরা যে কোনো কাজে সফলতা লাভ করিতে চাই, এই কথাটি আমাদিগকে স্মরণ করিতে হইবে। শুধু যে আমরা যন্ত্রের দাসত্ব করবো তা নয়, আমাদের হৃদয়টাকেও সঙ্গে রাখতে হবে। রবীন্দ্রনাথ কি সঠিক, কি যথার্থভাবে বলেছেন। আজকেও আমরা সেই যন্ত্রের দাস হয়ে গেছি অনেক ক্ষেত্রে, আমাদের হৃদয় দূরে চলে গেছে বলেই আমাদের মধ্যে হানাহানি বৃদ্ধি পেয়েছে। স্বদেশকে একটি বিশেষ ব্যক্তির মধ্যে আমরা উপলব্ধি করিতে চাই, এমন একটি লোক চাই যিনি আমাদের সমস্ত সমাজের প্রতিমা স্বরূপ হইবেন। তাহাকে অবলম্বন করিয়াই আমরা আমাদের বৃহৎ সমাজ, স্বদেশীয় সমাজকে ভক্তি করিব, সেবা করিব। তাহার সঙ্গে যোগ রাখিলেই সমাজের প্রত্যেক ব্যক্তির সঙ্গে আমাদের যোগ রক্ষিত হইবে। এক্ষণে আমাদের সমাজপতি চাই, তাহার সঙ্গে তাহার পার্শ্বদ সভা থাকিবে, কিন্তু তিনি প্রত্যক্ষভাবে আমাদের সমাজের অধিপতি হইবেন। আমাদের প্রত্যেকের নিকটে তাহারই মধ্যে সমাজের একতার সপ্রমাণ হইবে। আজ যদি কাহাকেও বলি সমাজের কাজ করো, তবে কেমন করিয়া করিব, কোথায় করিব, কাহার কাছে কি করিতে হইবে, তাহা ভাবিয়া তাহার মাথা ঘুরাইয়া যাইবে। মানে একটা সঠিক দিক নির্দেশনা কোনো একটা জায়গা থেকে চাইছেন রবীন্দ্রনাথ, এবং সেটাই ঠিক। একজন প্রকৃত নেতৃত্বের প্রয়োজন। অধিকাংশ লোকে আপনার কর্তব্য উদ্ভাবন করিয়া চলে না বলিয়াই রক্ষা। এমন স্থলে ব্যক্তিগত চেষ্টাগুলিকে নির্দিষ্ট পথে আকর্ষণ করিয়া লইবার জন্য একটি কেন্দ্র থাকা চাই। আমাদের সমাজের কোনো দল সেই কেন্দ্রের স্থল অধিকার করিতে পারিবে না। আমাদের দেশে অনেক দলকেই দেখি প্রথমে উৎসাহের ধাক্কায় তাহারা যদি অনেকগুলি ফুল ফুটাইয়া তোলে, কিন্তু শেষকালে ফল ধরাইতে পারে না। তাহার বিবিধ কারণ থাকিতে পারে, কিন্তু একটা প্রধান কারণ আমাদের দলের প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে দলের ঐক্যটিকে দৃঢ়ভাবে অনুভব ও রক্ষা করিতে পারে না। শিথিল দায়িত্ব প্রত্যেকের স্কন্ধ হইতে স্খলিত হইয়া শেষকালে কোথায় যে আশ্রয় লইবে তাহার স্থান পায় না। আমাদের সমাজ এখন আর এরূপভাবে চলিবে না, কারণ বাহির হইতে যে উদ্যত শক্তি, বাইরের শক্তির আগ্রাসন লক্ষ্য করেছেন, প্রত্যহ সমাজকে আত্মসাৎ করিতেছে। তাহা ঐক্যবদ্ধ, তাহা দৃঢ়, তাহা আমাদের বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া প্রতিদিনের দোকান বাজার পর্যন্ত অধিকার করিয়া সর্বত্রই নিজের একাধিপত্য স্থূল সূক্ষ্ম সর্ব আকারেই প্রত্যক্ষমান করিয়াছে। বিদেশি আগ্রাসনের কথা বলছেন, ইংরেজ আধিপত্যবাদের কথা বলছেন। এখন সমাজকে ইহার বিরুদ্ধে আত্মরক্ষা করিতে হইলে অত্যন্ত নিশ্চিত রূপে তাহার আপনাকে দাঁড় করাইতে হইবে। নিজের বলে বলিয়ান হতে হবে সমাজকে। তাহা করাইবার একমাত্র উপায় একজন ব্যক্তিকে অধিপতিত্বে বরণ করা, সমাজের প্রত্যেককে সেই একের মধ্যে প্রত্যক্ষ করা, তাহার সম্পূর্ণ শাসন বহন করাকে অপমান জ্ঞান না করিয়া আমাদের স্বাধীনতারই অঙ্গ বলিয়া অনুভব করা। এই দেশ নায়কের স্বপ্ন রবীন্দ্রনাথ দেখেছেন, এবং আমরা একটু ভাবনা চিন্তা করলেই বুঝতে পারবো এই দেশ নায়কের আবির্ভাব হয়েছিল আমাদের, কিন্তু আমরা শেষ পর্যন্ত সেই দেশ নায়ককেই সম্পূর্ণরূপে অনুসরণ করতে পারিনি সবাই মিলে, যার ফলে আজকে এই বিভাজন। এই সমাজপতি কখনো ভালো কখনো মন্দ হইতে পারেন, কিন্তু সমাজ যদি জাগ্রত থাকে তবে মোটের উপর কোনো ব্যক্তি সমাজের স্থায়ী অনিষ্ট করিতে পারে না। আবার এইরূপ অধিপতির অভিষেকই সমাজকে জাগ্রত করিয়া রাখিবার একটি প্রকৃষ্ট উপায়। সমাজ একটি বিশেষ স্থলে আপনার ঐক্যটি প্রত্যক্ষভাবে উপলব্ধি করিলে তাহার শক্তি অজেয় হইয়া উঠিবে। ইহার অধীনে দেশের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট অংশে ভিন্ন ভিন্ন নায়ক নিযুক্ত হইবেন। সমাজের সমস্ত অভাব মজন, মঙ্গল কর্মচালনা ব্যবস্থা রক্ষা ইহারা করিবেন এবং সমাজপতির নিকট দায়ী থাকিবেন। সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ অতি অল্প পরিমাণেও কিছু স্বদেশের জন্য উৎসর্গ করিবে। তাছাড়া প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকর্মে গ্রামভাটি, মানে যেখানে গ্রামবৃত্তি, বিবাহের আয়োজন, গ্রামের যে কোনো বারোয়ারি কাজকর্ম প্রভৃতির ন্যায় এই স্বদেশী সমাজের একটি প্রাপ্য আদায় দুরূহ বলিয়া মনে করি না। ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না। সমস্ত পদ্ধতি বলে দিচ্ছেন রবীন্দ্রনাথ, উপায় বলে দিচ্ছেন, অর্থাভাব ঘটিবে না। আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে বড় বড় মঠ মন্দির চলিতেছে। এদেশে কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিতে পারিবে না? দেবতার ঘর যদি মানুষ তার নিজের দানে করতে পারে, তাহলে নিজেদের ঘর সবাই মিলে করতে পারবে না? যথার্থ প্রশ্ন করেছেন রবীন্দ্রনাথ। বিশেষত যখন অন্নে জলে স্বাস্থ্য বিদ্যায় দেশ সৌভাগ্য লাভ করিবে, তখন কৃতজ্ঞতা কখনোই নিঃশেষ্ট থাকিবে না। অবশ্য এখন আমি কেবল বাংলাদেশকেই আমার চোখের সামনে রাখিয়াছি। এখানে সমাজের অধিনায়ক স্থির করিয়া আমাদের সামাজিক স্বাধীনতাকে যদি আমরা উজ্জ্বল ও স্থায়ী করিয়া তুলিতে পারি, তবে ভারতবর্ষের অন্যান্য বিভাগও আমাদের অনুব্রতী হইবে।
এবং এই রূপে ভারতবর্ষের প্রত্যেক প্রদেশ যদি নিজের মধ্যে একটি সুনির্দিষ্ট ঐক্য লাভ করিতে পারে, তবে পরস্পরের সহযোগিতা করা প্রত্যেকের পক্ষে অত্যন্ত সহজ হয়। একবার ঐক্যের নিয়ম এক স্থানে প্রবেশ করিয়া প্রতিষ্ঠিত হইলে তাহা ব্যাপ্ত হইতে থাকে, কিন্তু রাশিকৃত বিচ্ছিন্নতাকে কেবলমাত্র স্তূপাকার করিতে থাকিলেই তাহা এক হয় না। আমাদের স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য একই কালে আমরা সমাজপতি ও সমাজতন্ত্রের কর্তৃত্ব সমন্বয় করিতে পারিব। কি সুন্দর করে সমাজপতির সঙ্গে সমাজতন্ত্রকে সমন্বিত করেছেন রবীন্দ্রনাথ। আমরা স্বদেশকে একটি মানুষের মধ্যে প্রত্যক্ষ করিতে পারিব এবং তাহার শাসন স্বীকার করিয়া স্বদেশী সমাজের যথার্থ সেবা করিতে পারিব। আত্মশক্তি একটি বিশেষ স্থানে সঞ্চয় করা, সেই বিশেষ স্থানে উপলব্ধি করা, সেই বিশেষ স্থান হইতে সর্বত্র প্রয়োগ করিবার একটা ব্যবস্থা থাকা আমাদের পক্ষে কিরূপ প্রয়োজনীয় হইয়াছে একটু আলোচনা করিলেই তাহা স্পষ্ট বোঝা যাইবে। গভর্নমেন্ট নিজের কাজের সুবিধা অথবা যে কারণেই হোক বাংলাকে দ্বিখণ্ডিত করিতে ইচ্ছা করিয়াছেন। সেই যে বঙ্গভাগ, তার সূত্রপাত সূচনা, সেই ইচ্ছেকে এবং সেই ইচ্ছের ফলশ্রুতি যে কত মারাত্মক হতে পারে রবীন্দ্রনাথ কত আগে বলে গেছেন। দেখুন, আমরা ভয় করিতেছি ইহাতে বাংলাদেশ দুর্বল হইয়া পড়িবে। দেশকে খণ্ডিত করিলে যে সমস্ত অমঙ্গল ঘটিবার সম্ভাবনা, তাহার প্রতিকার করিবার জন্য দেশের মধ্যে কোথাও কোনো ব্যবস্থা থাকিবে না। ব্যাধির বীজ বাহির হইতে শরীরের মধ্যে না প্রবেশ করিলেই ভালো, কিন্তু তবু যদি প্রবেশ করিয়া বসে, তবে শরীরের অভ্যন্তরে রোগকে ঠেকাইবার, স্বাস্থ্যকে পুনর্প্রতিষ্ঠিত করিবার কোনো কর্তৃশক্তি কি থাকিবে না? সেই কর্তৃশক্তি যদি আমরা সমাজের মধ্যে সুদৃঢ় স্পষ্ট করিয়া রাখি, তবে বাহির হইতে বাংলাকে নির্জীব করিতে পারিবে না। সমস্ত ক্ষতকে আরোগ্য করা, ঐক্যকে আকর্ষণ করিয়া রাখা, মূর্ছিতকে সচেতন করিয়া তোলা ইহারই কর্ম হইবে। আমাদের দেশে মধ্যে মধ্যে সামান্য উপলক্ষে হিন্দু মুসলমান বিরোধ বাঁধিয়া ওঠে। এই বিরোধ মিটাইয়া দিয়া উভয় পক্ষের মধ্যে প্রীতি শান্তি স্থাপন, উভয় পক্ষের স্ব অধিকার নিয়মিত করিয়া দিবার বিশেষ কর্তৃত্ব সমাজের কোনো স্থানে যদি না থাকে, তবে সমাজকে বারে বারে ক্ষতবিখ্যাত হইয়া উত্তরোত্তর দুর্বল হইতে হইবে। অতএব একটি লোক আশ্রয় করিয়া আমাদের সমাজকে এক জায়গায় আপন হৃদয় স্থাপন, আপন ঐক্য প্রতিষ্ঠা করিতেই হইবে। নহিলে শৈথিল্য ও বিনাশের হাত হইতে আত্মরক্ষার কোনো উপায় দেখি না। অনেকে হয়তো সাধারণভাবে আমার এ কথা স্বীকার করিবেন, কিন্তু ব্যাপারখানা ঘটাইয়া তোলা তারা অসাধ্য বলিয়া মনে করিতে পারেন। তাহারা বলিবেন, নির্বাচন করিব কি করিয়া? সবাই নির্বাচিতকে মানিবে কেন? আগে সমস্ত ব্যবস্থাতন্ত্র স্থাপন করিয়া তবে তো সমাজপতির প্রতিষ্ঠা সম্ভবপর হইবে ইত্যাদি। আমার বক্তব্য এই যে, এই সমস্ত তর্ক লইয়া আমরা যদি একেবারে নিঃশেষপূর্বক বিচার বিবেচনা করিয়া লইতে বসি, তবে কোনো কালে কোনো কাজে নামা সম্ভব হইবে না। এমন লোকের নাম করাই শক্ত দেশের কোনো লোক বা কোনো দল যাহার সম্বন্ধে কোনো আপত্তি না করিবেন। দেশের সমস্ত লোকের সঙ্গে পরামর্শ মিটাইয়া লইয়া লোককে নির্বাচন করা সাধ্য হইবে না। আমাদের প্রথম কাজ হইবে যেমন করিয়া হোক একটি লোক স্থির করা, তাহার নিকটে বাধ্যতা স্বীকার করিয়া ধীরে ধীরে ক্রমে ক্রমে তাহার চারিদিকে একটা ব্যবস্থাতন্ত্র করিয়া তোল। কোনো একটি যোগ্য লোককে দাঁড় করাইয়া তাহার অধীনে একদল লোক যথার্থভাবে কাজে প্রবৃত্ত হইলে এই সমাজতন্ত্র দেখিতে দেখিতে প্রস্তুত হইয়া উঠিবে। পূর্ব হইতে হিসাব করিয়া কল্পনা করিয়া আমরা যা আশা করিতে না পারিব তাহা লাভ করিব। সমাজের অন্তর্নিহিত বুদ্ধি এই ব্যাপারে চালনাভার আপনিই গ্রহণ করিবে। সমাজে অবিচ্ছিন্নভাবে সকল সময়েই শক্তিমান ব্যক্তি থাকেন না, কিন্তু দেশের শক্তি বিশেষ বিশেষ স্থানে পুঞ্জীভূত হইয়া তাহাদের জন্য অপেক্ষা করে। যে শক্তি আপাতত যোগ্য লোকের অভাবে কাজে লাগিল না, সে শক্তি যদি সমাজে কোথাও রক্ষিত হইবার স্থান নাও পায়, তবে সে সমাজ ফুটা কলসের মতো শূন্য হইয়া যায়। আমি যে সমাজপতির কথা বলিতেছি, তিনি সকল সময়ে যোগ্য লোক না হইলেও সমাজের শক্তি, সমাজের আত্মচেতনা তাহাকে অবলম্বন করিয়া বিধৃত হইয়া থাকিবে। অবশেষে বিধাতার আশীর্বাদে এই শক্তি সঞ্চয়ের সঙ্গে যখন যোগ্যতার যোগ হইবে, তখন দেশের মঙ্গল দেখিতে দেখিতে আশ্চর্য বলে আপনাকে সর্বত্র বিস্তীর্ণ করিবে। তার মানে যে মানুষটিকে আমরা নির্ধারণ করব, তার হয়তো যোগ্যতা কিছু খামতি থাকতে পারে, কিন্তু সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে একটা মানে সুচিন্তায় সুমননে যদি অগ্রসর হই, তাহলে সেই দুর্বলতাও সেই ব্যক্তিও কাটিয়ে উঠতে পারবেন। সমাজের সকলের চেয়ে যাহাকে বড় করিব, এত বড় লোক চাহিলেই পাওয়া যায় না। বস্তুত রাজা তাহার সকল প্রজারই চেয়ে
যে স্বভাবত বড় তাহা নহে, কিন্তু রাজ্যই রাজাকে বড় করে। জাপানের মিকাডো জাপানের সমস্ত সুধী, সমস্ত সাধক, সমস্ত শূরবীরদের দ্বারাই বড়। মিকাডো হচ্ছে আসলে প্রাচীন জাপান সম্রাটের উপাধি একটা, এবং এটা নিয়ে একটা অপেরাও আছে। খুব মানে সম্রাটের মহত্বের একটা উপাধি এটা। কাজেই সেটা বড় হয়েছে কিন্তু সমস্ত জাপানি লোকদের সহযোগিতার দ্বারাই। বলেছেন রবীন্দ্রনাথ বলেছেন, জাপানের মিকাডো মানে জাপানের সেই সম্রাট, উপাধিযুক্ত সম্রাট, তিনি জাপানের সমস্ত সুধী, সমস্ত সাধক, সমস্ত শূরবীরদের দ্বারাই বড়। মানে তিনি একা বড় নন। কাজেই রাজাকে বড় হতে গেলে প্রজাদের সহযোগ দরকার। আমাদের সমাজপতিও সমাজের মহত্বেই মহৎ হইতে থাকিবেন। সমাজের সমস্ত বড় লোকই তাহাকে বড় করিয়া তুলিবে। মন্দিরের মাথায় যে স্বর্ণ কলস থাকে তাহা নিজে উচ্চ নহে, মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্চ করে। আমি কেবল এইটুকু মাত্র বলিব, আসুন আমরা মনকে প্রস্তুত করি। ক্ষুদ্র দলাদলি, কুতর্ক, পরনিন্দা, সংশয় ও অতিবুদ্ধি হইতে হৃদয়কে সম্পূর্ণ স্খালন করিয়া অদ্য মাতৃভূমির বিশেষ প্রয়োজনের দিনে, জননীর বিশেষ আহ্বানের দিনে চিত্তকে উদার করিয়া, কর্মের প্রতি অনুকূল করিয়া, সর্বপ্রকার লক্ষ্যবিহীন অতিসূক্ষ্ম যুক্তিবাদের ভণ্ডুলতাকে সবেগে আবর্জনা স্তূপের মধ্যে নিক্ষেপ করিয়া এবং নিগূঢ় আত্মাভিমানকে তাহার শতসহস্র রক্ততৃষ্ণার্ত শিকড় সমেত হৃদয়ের অন্ধকার গুহাতল হইতে সবলে উৎপাটিত করিয়া সমাজের শূন্য আসনে বিনম্র বিনীতভাবে আমাদের সমাজপ্রতির অভিষেক করি, আশ্রয়চ্যুত সমাজকে সনাত করি। একটি লম্বা বাক্যে একটি অনুচ্ছেদ রবীন্দ্রনাথ শেষ করেছেন এভাবে, এবং সেখানে যথার্থই যা যা বলেছেন এটাই আজ প্রয়োজন। ক্ষুদ্র দলাদলি ত্যাগ করি, কুতর্ক, পরনিন্দা, সংশয় একদম টানা বলে গেছেন। আমি কেবল এইটুকু মাত্র বলিব, আসুন আমরা মনকে প্রস্তুত করি। এবং এই মনকে প্রস্তুত করবার জন্য, এবং টানা বলে গেছেন একটি বাক্যে একটি অনুচ্ছেদ, আসুন আমরা সবাই এই ক্ষুদ্র দলাদলি, কুতর্ক, সংশয়, অতিবুদ্ধি এবং আত্মাভিমান এই সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে আমরা আমাদের দেশের যে সমাজপতি তাকে অভিষিক্ত করে, এবং আমরা সবাই মিলে তার সঙ্গে স্বদেশী সমাজের উন্নয়নে, স্বদেশী সমাজকে নিজের পায়ে দাঁড় করাবার চেষ্টা করি। এই কথা রবীন্দ্রনাথ বলেছিলেন আজ থেকে 120 বছর আগে। যেই কথাগুলো আজও ভীষণ ভীষণ রকমভাবে আমাদের সামাজিক উন্নয়নে, আমাদের সামাজিক প্রগতিতে খুবই খুবই প্রয়োজনীয় কথা। ধন্যবাদ সকলকে।